ফার্ম হাউসে গিয়ে কাকে দেখে চমকে গেল শাওন? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শাওনকে নিয়ে শাওনের বাবার তো চিন্তা শেষই নেই, কারণ শাওনের যে জ্বর হয়েছে সেটা দেখার পরে বীরুবাবু খুবই যত্নার্থী করেছে। অন্যদিকে রঞ্জিনী বলে, শাওনের জন্য তুমি কাল রাতে ঘুমাওনি বীরু? শাওন তোমাকে জ্বালাতন করেছে, ওর এত বড় সাহস যে ও তোমার ঘরে গিয়ে শুতে শুরু করে দিয়েছে। আজ আমি ওই মেয়েটাকে উচিত একটা শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। বীরুবাবু বলে, দিদি দিদি একটু শান্ত হও। আমার পুরো কথা না শুনেই তো তুই রিয়াক্ট করতে শুরু করে দিলি। পুরো কথাটা আমাকে বলতে দে। কাল শাওনের বিরাট জ্বর এসেছিল, আমি ওকে তুলে নিয়ে নিজের ঘরেই শুয়ে দিই। তারপর যখন ডাক্তারবাবুকে ফোন করি, ডাক্তারবাবু কয়েকটা ওষুধের কথা বলে দেয়। সেই ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ আমার কাছে ছিল, আমি সেটা ওকে খাইয়ে দিয়ে বিশ্রাম নিতে বলি। ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে গেছিলাম আমার ঘরে। এটা শোনার পর রঞ্জিনী তো ভীষণই অবাক হয়ে যায় আর ভাবে বীরুটাও এখন কেমন যেন বদলে যাচ্ছে। এইভাবে বদলে গেলে তো হবে না, আমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে। যেভাবেই হোক আমায় বীরুর সাথে শাওনের সম্পর্কটা আবারও খারাপ করে দিতে হবে। বিথিকা বলে, দাদা আপনি একবার আমাকে ডাকবেন তো? আপনি এতটা রাত কষ্ট করলেন, কোনো কি দরকার ছিল? তখনই বীরুবাবু বলে, অত রাতে তোমরাও তো ঘুমাচ্ছিলে, তোমাদেরকে ডাকলে তোমাদেরও ঘুমটা নষ্ট হয়ে যেত। তার থেকে বরং এটাই ভালো হয়েছে, শাওন এখন বিশ্রাম নিচ্ছে, আশা করি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিথিকা বলে, নিশ্চয়ই সুস্থ হবে, আপনি যেভাবে ওর ট্রিটমেন্ট করেছেন ওকে সুস্থ হতেই হবে। তখনই মন্দার বলে, ভালো মা, এই শাওনটা কিন্তু আস্তে আস্তে মামার কাছাকাছি চলে যাচ্ছে, আর এটা কিন্তু বেশি দিন হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিপদ একেবারে অনিবার্য। আর এটা শোনার পরেই তখনই ভালো মা অর্থাৎ রঞ্জিনী বলে, সেটাই তো ভাবছি কি করে এই ব্যাপারটাকে ম্যানেজ করব। এর মাঝখানেই শাওন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। তখনই চলে গেছে বিথিকা খাবার নিয়ে। কিছুতেই আর সেই খাবারটা খেতে চায় না শাওন। তার মধ্যেই চলে এসেছে শুভ আর বলে, ম্যাডাম আপনার নাকি জ্বর হয়েছে, এখন তো নিশ্চয়ই ভালো আছেন, আপনার হাসি মুখটা দেখলেই বোঝা যায়। তখনই শাওন বলে, হ্যাঁ আমি এখন ঠিক আছি, কিন্তু আমার খেতে একদমই ইচ্ছে করছে না। শুভ তখন বলে, আপনি যদি না খান তাহলে তো আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বেন, আপনি শক্তিটা পাবেন কোথা থেকে বলুন তো? নিন ঝটপট খেয়ে নিন তো। এরপর শাওন খেয়ে নেয়। তখনই বিথিকা বলে, শুভ শাওন কিন্তু শুধু তোর কথা দাদার কথাই শোনে, আর কারোর কথা শোনে না। এর মাঝখানে শুভ তখন বলে, ম্যাডাম আপনি কিন্তু একটু রেস্ট নেন, বুঝেছেন? আপনার রেস্ট নেওয়াটা খুবই জরুরি। অন্যদিকে বীরুবাবু কথা বলতে থাকে সবার সাথে আর বলে, আমি চাই তোমরা ঝটপট করে তোমাদের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নাও, রুদ্রপুরে তো আমাদেরকে যেতে হবে, আর সময়ও বেশি বাকি নেই। তার মাঝখানেই তখনই বীরুবাবু একটা নাটক দেখতে শুরু করে। আসলেই শাওন একটা প্র্যাকটিস করতে থাকে। শাওন তার বোনকে সাজিয়েছে বীরুবাবু, আর শাওন নিজে শাওন সেজেছে। এরপর বীরুবাবু অর্থাৎ শাওনের বোন নাটক করতে থাকে, আর খুব সুন্দরভাবে শাওন সেই প্রশ্নগুলোর উত্তর দেয়, আর রিহার্সালটা বেশ জমে উঠেছে। তখনই বীরুবাবু হাসতে থাকে। বীরুবাবুর হাসার শব্দ শুনতে পেয়ে রঞ্জিনী বলে, ইদানিংকালে বীরু যেন এখন একটু বেশি হাসাহাসি লাফালাফি শুরু করেছে, যা দেখে আমার রাগ হচ্ছে। আগের যে জেদটা ওর মধ্যে দেখেছিলাম সেটা যেন কোথাও একটা বিলুপ্ত হয়ে গেছে। এর মধ্যেই শাওন বলে, বাবা তুমি এখানে? তখন বীরুবাবু বলে, শোনো শাওন, তোমাকে রুদ্রপুরে যেতে হবে, আর তুমি এখন বিশ্রাম নাও ভালো করে। ওখানে গিয়ে অনেক নিয়ম কানুন আছে যেগুলো তোমাকে পালন করতে হবে। তুমি বুঝতে পারছো তো আমি ঠিক কি বলতে চাইছি? শাওন বলে, হ্যাঁ বাবা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এরপরেই বীরুবাবু শাওনের ওপর যথেষ্ট ভরসা দেখায়। এর মাঝখানেই বীরুবাবু রঞ্জিনীকে বলে, দিদি আমি ভেবেছি যে রুদ্রপুরের সবার জন্য ছোটোখাটো কিছু জিনিসপত্র নিয়ে যাব। রুদ্রপুর থেকে যখন নীলরতনবাবু এসেছিল আমাদের সবার জন্যই কিছু না কিছু এনেছিল। এখন যদি আমরা খালি হাতে যাই ব্যাপারটা মোটেও ভালো লাগবে না, তাই আমি ঠিক করেছি কিছু একটা সাথে নিয়ে যাব। ফার্ম হাউসে অনেক কিছু রয়েছে, ফার্ম হাউসটাতে যেতে হবে। রাজীব তুমি এক কাজ করবে, তুমি ফার্ম হাউসে যাবে, বুঝেছো? তখনই রাজীব বলে, ঠিক আছে দাদা, যেমনটা বলবেন তেমনটাই হবে। এর মাঝখানেই রঞ্জিনী ভাবে, সর্বনাশ, যেই ফার্ম হাউসে আমি কাউকে এত বছর যেতে দিইনি, দেখতেও পর্যন্ত দিইনি, সেই ফার্ম হাউসে তো আমি কাউকে যেতে দেবো না,
তাহলে যে সব কিছু ধরা পড়ে যাবে। এর মাঝখানেই পরের দিনই কথা বলতে শুরু করে রাজীবের সাথে রঞ্জিনী, আর বলে আজকে তোমরা পার্টি অফিস যাবে তো? রাজীব বলে হ্যাঁ আজকে যাব, তারপর আমি ওখান থেকে ফার্ম হাউস যাব। কিন্তু রঞ্জিনী বলে তোমাদের মাথার উপরে এমনিতেই অনেক দায়িত্ব, তোমরা বরং এই দিকটা সামলাও, আমি ওই দিকটা ঠিক সামলে নিতে পারবো, আমি বরং ফার্ম হাউসে যাচ্ছি। রাজীব বলে কিন্তু বৌদি, দাদা তো আমাদের দায়িত্ব দিয়েছিল, আশা করি আমরা পারবো করতে। কিন্তু রঞ্জিনী বলে হ্যাঁ তো তোমরা করো না, তুমি আমার মুখের উপর কথা বলছো, তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি রাজীব। তো রাজীববাবু আর কিছু বলতে পারে না। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে সবটা শুনে নেয় শাওন। শাওন বুঝতে পারে ফার্ম হাউসে গেলে কোনো না কোনো একটা কিছু মিলতে পারে, কিন্তু সেটা কি গিয়ে দেখতে হবে। কি করেই বা ফার্ম হাউস যাবে, কারণ কেউ তো তাকে নিয়ে যাবে না। তাই লাস্ট অপশান শুভকে ফোন করে ডেকে নিয়ে আসে আর বলে শুভ তোমাকে আমার সাথে যেতেই হবে। এরপর শুভ বলে ম্যাডাম আপনার সবে সবে শরীরটা খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে, এতটা জার্নিং কি আপনার শরীর নিতে পারবে? তখনই শুভর কথা শুনে শাওন বলে পারবে, আমাকে যেতেই হবে। আমি জানতে চাই ওই ফার্ম হাউসে কি এমন আছে যার জন্য পিসিমণি কাউকে যেতে পর্যন্ত দেয়নি, আর এই সব প্রশ্নের উত্তর মিলবে ওই ফার্ম হাউসে গেলেই। এরপর শুভ আর শাওন ফার্ম হাউসে চলে গেছে। সেখানে গিয়ে শাওন রীতিমতো মুখে এমনভাবে কাপড় পেঁচিয়ে নেয় যাতে শাওনকে দেখলে কেউ চিনতে না পারে। শাওন তো আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে। সিঁড়িতে গিয়ে দেখে পেছন ঘুরে বসে রয়েছে কেউ একজন, যে কিনা চেয়ারে বসে দোল খেতে থাকে। তখনই শুভ বলে ওই দেখুন ম্যাডাম, কেউ একজন ওখানে আছে। কিন্তু কে? আসলেই রয়েছে রঞ্জিনী দোল খায় আর ভাবে এত বছর ধরে নন্দিতা আর বীরুকে আমি আলাদা করে রেখেছি, কিছুতেই আমি ওদেরকে এক হতে দেব না, আর শাওনকেও তার বাবার ভালোবাসা পেতে দেব না। কিন্তু শাওন বুঝতে পারে ফার্ম হাউস খুঁজলেই এমন কিছু জিনিস মিলবে যাতে তার মায়ের এই হঠাৎ করে রীতিমতো চলে যাওয়াটা সবার সামনে নিয়ে আসতে পারে।